গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সপ্তম শ্রেণীর আরো একটি নতুন গল্প নিয়ে আমি চলে এসেছি। তো আজকে যে গল্পটি আমরা পড়ব সেটা একটা কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। তো বলো তো যে কল্পবিজ্ঞান কি, কাকে বলে, বা কোন কোন বিষয়গুলো এই কল্পবিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত, বলতে পারবে তোমরা? আচ্ছা, তো আমিই বলছি। তো কল্পবিজ্ঞান কাকে বলে? কল্পবিজ্ঞান কথাটা শুনে কি মনে হচ্ছে যে এর মধ্যে কোন কোন শব্দগুলি থাকতে পারে বা কোন কোন বিষয় এর মধ্যে থাকতে পারে? কল্প বিজ্ঞান। কল্প কথাটা কোথা থেকে আসছে? কল্পনা থেকে, তাই তো? আর বিজ্ঞান একদমই যেরকমটা ভাবছো সেটাই, যে কোনো বিজ্ঞানের কোনো ধারণাকে কেন্দ্র করে লেখা কোনো কাল্পনিক কাহিনীকেই কল্পবিজ্ঞান বলা হয়ে থাকে। হুম, তো বিজ্ঞানকে কেন্দ্র করেই এবং কল্পনা মিশ্রিত যে লেখা লেখা হয় বা কোনো গল্প লেখা হয়, সেগুলোই কল্পবিজ্ঞান বিষয়ক গল্প বা কল্পবিজ্ঞান। বুঝতে পারছো? তো এই কল্পবিজ্ঞানের মধ্যে কি কি থাকে, যে কেমন ধরনের লেখা থাকে যেগুলোকে কল্পবিজ্ঞান বিষয়ক বলা হয়ে থাকে? তো যেহেতু এই কল্পবিজ্ঞান বিজ্ঞানের ধারণাকে কেন্দ্র করেই তৈরি হয়, তাই এর মধ্যে থাকে যে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি, হুম, এছাড়া মহাকাশের কথা বা মহাকাশের অনুসন্ধান, আর সময় ভ্রমণ যেটাকে টাইম ট্রাভেল বলা হয়ে থাকে। এছাড়াও থাকে আহ ভবিষ্যতের কোনো ধারণা নিয়ে লেখা, হুম, মহাবিশ্বের কথা, সমান্তরাল মহাবিশ্ব। তো এই রকম ধরনের কোনো লেখা হলে, এই রকম ধরনের কোনো গল্প হলে সেগুলোকে কল্পবিজ্ঞান বলা হয়ে থাকে বা কল্পবিজ্ঞান বিষয়ক গল্প লেখা বলা হয়ে থাকে। বুঝতে পেরেছো? তো আজকে আমরা যে গল্পটি পড়বো সেটি এরকম একটা কল্পনা, মানে কল্পবিজ্ঞান মূলক গল্প। হুম, যে বিজ্ঞান আশ্রিত এবং আহ কল্পনা মিশ্রিত একটা গল্প। তো সেটা তোমাদের সাহিত্য সঞ্চয়নের প্রথম পাঠের অন্তর্গত তৃতীয় অধ্যায়। গল্পটির নাম পাগলা গণেশ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। তো চলো দেখা যাক। তো গল্পের যে বিষয়বস্তু এবং গল্পের সম্পর্কিত তথ্যে যাওয়ার আগে গল্পটি যিনি লিখছেন, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, তার সম্পর্কে আগে আমরা জেনে নেব। চলো জেনে নেওয়া যাক। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায় হলেন একজন বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক, যিনি শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য নানান গল্প এবং উপন্যাস লিখে থাকেন। এবং তোমরাও শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে খুব ভালোভাবে চেনো নিশ্চয়ই, যারা সানডে সাসপেন্স শুনে থাকো। আহ তার লেখা বেশ আহ ভালো ভালো গল্প তো সানডে সাসপেন্সে হয়, তাই না? তো যাই হোক, তো এই শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যার জন্ম হয় 1935 সালে 2রা নভেম্বর ময়মনসিংহে। কিন্তু তার বাবা রেলওয়েতে চাকরি করায় আহ তার শৈশবকালে নানান জায়গায়, দেশের নানান জায়গায় তার ছোটবেলার জীবন অতিবাহিত হয়। তার পড়াশোনা শুরু হয় আহ, জলপাইগুড়ির ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনে। তিনি ক্লাস 8 পর্যন্ত পড়েন, অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েন। তারপর তিনি কোচবিহারের ভিক্টোরিয়া কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন এবং শেষে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্নাতকোত্তর বলতে এমএ বোঝায়, মাস্টার অফ আর্টস, যেটা এমএ বলা হয় সংক্ষেপে। তো এই এম এর সঙ্গে বিএ এমএ এই কথাগুলোর সঙ্গে তোমরা হয়তো পরিচিত থাকবে, কিন্তু স্নাতক স্নাতকোত্তর এগুলো হয়তো শুনে থাকবে না, সেজন্যই আর কি বললাম। তো যাই হোক, তিনি স্কুলের শিক্ষক ছিলেন। তো শিক্ষকতার মধ্যে দিয়েই তার কর্মজীবন তিনি শুরু করেন।
এবং পরে তিনি আনন্দবাজার পত্রিকা এবং দেশ পত্রিকার সঙ্গে যুক্ত হন। তো সাহিত্য জীবনে তার প্রথম প্রকাশ হয়, যে আত্মপ্রকাশ হয় তার প্রথম গল্প জল তরঙ্গ দেশ পত্রিকায় প্রকাশিত হয়, যেটা 1959 সালে লেখা বা প্রকাশিত হয়। এবং তার প্রথম উপন্যাস হলো ঘুণ পোকা, এবং প্রথম কিশোর উপন্যাস হলো মনোজদের অদ্ভুত বাড়ি। তো আলাদা আলাদা ভাবে তার উল্লেখযোগ্য রচনাবলীর কথা উল্লেখ করছি, যে তার কিছু উল্লেখযোগ্য উপন্যাস হলো যাও পাখি, উজান, কাগজের বউ, কীট, চোখ, দূরবীন, আশ্চর্য ভ্রমণ, গয়নার বাক্স, আলোয় ছায়ায়, পিদিমের আলো, লাল নীল মানুষ, মানব জমিন, সাঁতারু ও জলকন্যা, এছাড়া বড় সাহেব ইত্যাদি। আরো অনেক উপন্যাস তিনি লিখেছেন। এবং তার কিছু উল্লেখযোগ্য গল্প হলো একটুখানি বেঁচে থাকা, মশা, বাঘ, ক্রিকেট, পুনশ্চ, লুলু, অপেক্ষা, হাওয়া বদলের চিঠি, নীলুর দুঃখ, পুতুলওয়ালা, হাতুড়ি প্রভৃতি। তো তার যে লেখা গল্প এবং উপন্যাস, যেগুলো থেকে বেশ কয়েকটা চলচ্চিত্র নির্মিত হয়েছে, এছাড়া সিরিজও হয় তার লেখাগুলোর মধ্যে দিয়ে, বা কেন্দ্র করে, তার লেখাগুলো কেন্দ্র করে। তো তার কিছু গল্প বা উপন্যাস থেকে যেগুলো চলচ্চিত্র নির্মিত হয়েছে সেগুলি হলো বাঁশিওয়ালা, কাগজের বউ, গয়নার বাক্স, ঈগলের চোখ, ছায়াময়, মনোজদের অদ্ভুত বাড়ি, আসছে আবার সবর, হীরের আংটি, অসমাপ্ত প্রভৃতি। আরো অনেকগুলি চলচ্চিত্র নির্মিত হয়েছে তার উপন্যাস বা গল্পকে ভিত্তি করে। তো এই সবরের অনেকগুলো কাহিনী বা অনেকগুলো সিরিজ আছে। তোমরা দেখো, যদি তোমরা আগ্রহী হও। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কোনো উপন্যাস বা গল্পকে কেন্দ্র করে যে সমস্ত চলচ্চিত্র নির্মিত হয়েছে বা যে ওয়েব সিরিজ গুলো হয়, সেগুলো তোমরা দেখতে পারো। এখন দরকার নেই, তোমরা বড় হও, তখন আরো বেশি করে বুঝতে শিখবে, তখন দেখলে আরো বেশি ভালো করে তোমরা বুঝতে পারবে, এবং এর গুরুত্ব বা মাহাত্ম্য তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো যাই হোক, তার এই যে দীর্ঘ তার সাহিত্য জীবন যে এখনো চলছে, তো তার এই সাহিত্য জীবনের জন্য তিনি এবং এত ভালো ভালো উপন্যাস, গল্প তিনি আমাদেরকেও উপহার দিয়েছেন। তো তার জন্য তিনি বেশ কিছু পুরস্কারে পুরস্কৃতও হয়েছেন, যেগুলি হলো বিদ্যাসাগর পুরস্কার, যেটা 1985 সালে পান। শিশু সাহিত্যে অবদানের জন্য তিনি পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার। এছাড়া 1973 ও 1990-তে তিনি আনন্দ পুরস্কার পেয়েছেন। সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন 1988-তে তার মানব জমিন উপন্যাসের জন্য। এছাড়া তিনি 2012 সালে বঙ্গবিভূষণ পুরস্কারেও পুরস্কৃত হয়েছেন। তো এই হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জীবনের কিছু তথ্য, যেগুলো তোমাদের জানা উচিত। তো তোমরা যে গল্প, কবিতা পড়ো, তো তোমাদের মনে হতেই পারে যে গল্প, কবিতা আছে সেগুলোই পড়বো, লেখক বা কবি সম্পর্কে এত না জানলেই চলবে। কিন্তু এটা নয়, অবশ্যই সবটাই জানা উচিত। অল্প হলেও জানা উচিত। যিনি লিখছেন গল্পটি, তার সম্পর্কেও তো জানা উচিত, তাই না? তো সেজন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে লেখক পরিচিতি, কবি পরিচিতি, এগুলো বেশ গুরুত্বপূর্ণ। তো যাই হোক, লেখক সম্পর্কে আমরা জানলাম। তো এবার আসি আলোচ্য গল্পে। তো চলো। তো গল্পের বিষয়বস্তুর বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে গল্প সম্পর্কিত কিছু তথ্য আছে, যেগুলো আমাদের আগে জেনে রাখা প্রয়োজন। যে গল্পটি কোথা থেকে এসেছে, গল্পটি কেমন ধরনের গল্প, এই গল্পের মধ্যে আসলে কি আছে, অর্থাৎ প্রধান উপজীব্য বিষয় কি, তো সেগুলো আমরা জেনে নেব আগে। তো এই গল্পটি
অর্থাৎ আমাদের আলোচ্য গল্প পাগলা গণেশ গল্পটি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা তার পাগলা গণেশ নামক এক গল্প গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। তো এই গল্পটি যেমন শুরুতেই বললাম একটা কল্পবিজ্ঞান বিষয়ক গল্প, এবং কল্পবিজ্ঞান কি সেটা তোমরা জেনেছো। তো এই গল্পটিতে আসলে লেখক ভবিষ্যতের কথা বর্ণনা করেছেন। হুম, যেটা ৩৫৮৯ সালে বিজ্ঞান নির্ভর এক কল্পিত পৃথিবীর কথা গল্পে তিনি বর্ণনা করেছেন। হুম, যে গল্পটিতে আছে যে যেটা লেখক দেখাচ্ছেন আসলে যে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার কারণে, এবং বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যা এগুলো মানুষের এখন বর্তমানে তো তোমরা জানো সেটা কতটা প্রয়োজন। হ্যাঁ, এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে মানুষ কত উপকৃত হচ্ছে, তাই না? কত কিছু নতুন নতুন আবিষ্কার হচ্ছে, এবং মানুষের সেটা হেল্পফুল, তাই তো? কিন্তু গল্পটা হচ্ছে ৩৫৮৯ সালের একটা ভবিষ্যতের কথা। তো অনেক বছর পরের গল্প কথা বলা হচ্ছে। তো সেখানে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার কারণে মানুষের দেখাচ্ছে যে মানুষের আবেগ কমে যাচ্ছে। মানুষের বেগ বাড়ছে ঠিকই, যে মানুষ অনেক আহ একদম বিজ্ঞান সম্পর্কিত সমস্ত কিছু একদম ভালোভাবে জানতে পারছে, সবকিছু আবিষ্কার করতে পারছে। হ্যাঁ, এত খুবই মানে উপকৃত হচ্ছে মানুষ এই বিজ্ঞানের ফলে, প্রযুক্তিবিদ্যার ফলে। কিন্তু মানুষের আবেগ কমে যাচ্ছে, মানুষ তাদের নিজেদের সংস্কৃতিকে ভুলে যাচ্ছে। সাংস্কৃতিক দিক যেগুলো থাকে, হ্যাঁ, যেগুলো এখন বর্তমানেও আছে, হ্যাঁ, সেগুলো গল্পে লেখা ৩৫৮৯ সালে তখন লেখক দেখাচ্ছেন সেখানে মানুষ তাদের নিজেদের সংস্কৃতিকে ভুলে যাচ্ছে। হুম, এবং মন বলে তাদের কিছু নেই, তারা নিজেরাই যেন এই যান্ত্রিক সভ্যতায় নিজেরাও যেন যন্ত্র মানবে পরিণত হয়েছে। হুম, তো সেই মানবিক দিক থেকে এবং সাংস্কৃতিক দিক থেকে আহ, মৃত্যু পথযাত্রী এই পৃথিবীটাকে বাঁচাতে হবে, যেটা লেখকের মনে হয়েছে। এবং গল্পে প্রধান যে চরিত্র পাগলা গণেশ, হ্যাঁ, তাকে কেন্দ্র করেই গল্পটি রচিত হয়েছে। এবং সেই পাগলা গণেশের আহ কথার মধ্যে দিয়ে তার তার নিজের জবানিতেই লেখক গল্পটি লিখেছেন। হ্যাঁ, তো পাগলা গণেশ সে বা তিনি ভাবছেন যে এই মনের দিক থেকে বা মানবিক দিক থেকে এই মৃত্যু পথযাত্রী পৃথিবীটাকে বাঁচাতে হবে। মানুষ যে যান্ত্রিক হয়ে যাচ্ছে, সেই যন্ত্র মানবের হাত থেকে তাদেরকে বাঁচাতে হবে। আবার আগের মোডে ফেরাতে হবে। আগে যেমন মানুষ সংস্কৃতিতে ভুলে থাকতো, হ্যাঁ, মন মানসিকতা যেমন সাংস্কৃতিক ছিল সেরকমই আবার তিনি ফেরাতে চান। হ্যাঁ, তো সেই পাগলা গণেশ যে আহ, যাকে পাগলা বলেই বলা হয়েছে, সেটা তোমরা পরে সমস্তটা জানতে পারবে। তো সেই গণেশ তিনি নিজেও বিজ্ঞানের ছাত্র, তিনি অধ্যাপক, এবং বিজ্ঞানের কাজে তিনি নিজেও লিপ্ত ছিলেন। এবং তিনি আহ মানে তিনিও ওই বিজ্ঞান কর্মে লিপ্ত হয়েও তিনি সংস্কৃতিকে বাঁচাতে দেখা যায় গল্পে যে হিমালয়ের গুহাতে আশ্রয় নেন এবং সেখানে সাংস্কৃতিক মূলক কাজ করতে থাকেন। হুম, যে সাংস্কৃতিক যে অ্যাক্টিভিটি গুলো থাকে সাধারণত, যে ছবি আঁকা, নাচ গান, কবিতা আবৃত্তি, এই সমস্ত কাজ তিনি করতে থাকেন। এবং তিনি প্রাণপণ তার এই সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়েই এই যে সেই সময়কার ৩৫৮৯ সালের সেই সময়কার পৃথিবীবাসীরা বা পৃথিবীবাসীদের সেই যন্ত্র মানব হয়ে যাওয়ার হাত থেকে তিনি অবশেষে রক্ষা করেন। হুম, তো এই হলো গল্পের প্রধান উপজীব্য বিষয়। হ্যাঁ, তো চলো এবার গল্পের যে বিষয়বস্তু বিস্তারিত ভাবে আমরা আলোচনা করব। তো চলো দেখা যাক। গল্প শুরু হচ্ছে এভাবে যে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে
নানান রকম উড়ান যন্ত্র আবিষ্কারে একটা খুব হিড়িক পড়ে গেছে। তো শুরুতেই দেখো মাধ্যাকর্ষণ শক্তি দিয়েই শুরু হয়েছে। হুম। তো এই মাধ্যাকর্ষণ কি? মাধ্যাকর্ষণ একটা প্রাকৃতিক শক্তি বা আকর্ষণ বলা হয়। যে এই মাধ্যাকর্ষণ শক্তিটা এমনই একটা শক্তি বা আকর্ষণ যেটা দুটো ভারযুক্ত বস্তুর মধ্যে আকর্ষণ তৈরি করে। হুম। যে উম, আহ, এটা এর ফলে যে পৃথিবীর পৃষ্ঠে যে বস্তুগুলোকে ধরে রাখে, হুম, এবং মহাবিশ্বের সমস্ত বস্তুকে একে অপরের দিকে আকর্ষণ করে। যে এই যে বললাম দুটো ভরযুক্ত বস্তুর মধ্যে আকর্ষণ তৈরি করে, অর্থাৎ দেখো এই এখানে একটা ছবি দেখিয়েছি, একটা দুটো বল। হ্যাঁ, দেখো, ধরো দুটো বল আছে। হুম। একটা বল একে আকর্ষণ করছে, এই বলটা এই বলটাকে আকর্ষণ করছে, অর্থাৎ দুজন দুজনকেই আকর্ষণ করছে। হুম। তার ফলে কি হবে, যে সেই বল দুটো স্থির থাকবে, তাই না? যেহেতু দুজন দুজনকেই টানছে, তার মানে কি শক্তিটা বরাবর হচ্ছে। তো তার ফলে কি হচ্ছে না, সেটা স্থির থাকবে, দুটোই স্থির থাকবে। আহ, তো ধরো এরকমটা থাকছে। তো এ ধরো একে টানছে, এ একে টানছে, তো তার ফলে কি হবে, দুটোর আকর্ষণ মিলে দুটো স্থির থাকবে। তো আমাদের পৃথিবীটা ধরো এরকম গোলাকার। তো সেখানে কি হয় যে ভূপৃষ্ঠ, হ্যাঁ, যে পৃথিবীর যে ভূপৃষ্ঠ মাটি, সেখানে কি হয়, আমরা তো সেজন্যই মাটিতে থাকতে পারি। হুম। যে উপর থেকে যে শক্তিটা কাজ করছে, তার ফলে এটা দাঁড়িয়ে থাকছে। ফলে কি হতো, পৃথিবী ঘুরলে আমরাও পড়ে যেতাম, তাই না? তো এই শক্তির কারণে, এই মাধ্যাকর্ষণ শক্তির কারণেই আমরা মাটিতে থাকতে পারি। হুম। এবং কোনো কিছু যদি আমরা নিচে থেকে উপরে ছুঁড়ি, কি হয়, সে জিনিসটাও নিচেই পড়ে যায়, তাই না? সেটাও ওই মাধ্যাকর্ষণ শক্তির ফলেই হয়। হুম। এবং যে এই শক্তির মানে জানতেই পারলে যে এই মাধ্যাকর্ষণ শক্তি কি বা কিরকম কাজ করে থাকে, তাই না? তো সেই মাধ্যাকর্ষণ শক্তির কথা এখানে বলা হচ্ছে শুরুতেই। এবং তোমরা যদি এখন বুঝতে না পারো, বড় হলে ধীরে ধীরে তোমাদের যে পরিবেশ, ভূগোল, এই সমস্ত তো থাকবে, তার মধ্যে তোমরা আরো ভালো করে জানতে পারবে। হুম। তো যাই হোক, তো এই মাধ্যাকর্ষণ শক্তির কথা এখানে যে বলা হচ্ছে, এবং গল্পে রয়েছে যে আমরা কি সাধারণত এখন যে পৃথিবীতে বাস করছি, হ্যাঁ, বর্তমান এখনকার কথা বলো, তখন মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে, তাই না? যেহেতু আমরা মাটিতে থাকতে পারছি, হ্যাঁ, পৃথিবীর ভূপৃষ্ঠে যে সমস্ত আহ প্রাণীরা থাকছে, আহ পদার্থ থাকছে, হুম, যে কোনো বস্তু থাকছে, সেগুলো কি পৃথিবীর ভূপৃষ্ঠে স্থির থাকছে। হ্যাঁ। তো উম, সাধারণভাবে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে, কিন্তু গল্পে কি বলছে দেখো, মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে, অর্থাৎ মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী, প্রতিরোধকারী মানে কি, যে বাধা দান করে এমন, প্রতিরোধ করে, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তিটা যে কাজ করে এখন, সেই সময় সেই মাধ্যাকর্ষণ শক্তিটা কাজ করবে না, সেটাকে প্রতিরোধ করবে, তার একটা মলম আবিষ্কার হয়েছে। হ্যাঁ। তো সেই মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার ফলে কি হচ্ছে দেখো, যে মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারের একটা খুব হিড়িক পড়ে গেছে। যে আবিষ্কারের খুব একটা হিড়িক পড়ে গেছে, যে পৃথিবীতে সেই মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার ফলে পৃথিবীতে নানান রকম উড়ান যন্ত্র, উড়ান যন্ত্র কি, যে যাতে চড়ে উড়ে বেড়ানো যায়, হ্যাঁ, এরকম যন্ত্রকে উড়ান যন্ত্র বলা হয়। তো সেই রকম ধরনের উড়ান যন্ত্র বা সেই রকম ধরনের যন্ত্র আবিষ্কারের একটা খুব হিড়িক পড়ে গেছে, যে সচরাচর সেরকম উড়ান যন্ত্র যে সে বানিয়ে ফেলছে, এরকম। এবং হিড়িক পড়ে যাওয়া মানে কি, যে হুজুগ, যে ও একটা উড়ান যন্ত্র বানিয়েছে, আমি একটা অন্যরকম উড়ান যন্ত্র বানাবো। হুম। তো এই রকম যে নানান রকমের উড়ান যন্ত্র যে সে আবিষ্কার করে ফেলছে, তো তৈরি করছে। হ্যাঁ। তারপর কি হচ্ছে, কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো, কেউ নারদের ঢেঁকির মতো, কেউ কার্পেটের মতো, কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো,
উড়ানযন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষয়কর্মে যাতায়াত করছে। তো কি বলছে, কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো। যে তোমরা সেই গল্প শুনেছো, ডাইনির গল্প, যে এমন ডাইনি যারা সেই ঝাঁটাই করে এরকম চলে থাকে। তো সেই ডাইনির বাহন সেরকম ডান্ডাওয়ালা ঝাঁটার মতো ওরকম উড়ানযন্ত্র আবিষ্কার করছে। আবার কেউ নারদের ঢেঁকির মতো, এরকম নারদের যে ঢেঁকি, মানে নারদের বাহন ঢেঁকি বলা হয়, এবং এর ঢেঁকি যেরকম ভাবে চাল কোটা হয়, ধান কোটা হয়, তো এরকম ঢেঁকির মতো উড়ানযন্ত্র আবিষ্কার করছে। আবার বলছে কেউ কার্পেটের মতো, হ্যাঁ, যেরকম কার্পেটের মতো আবার উড়ানযন্ত্র আবিষ্কার করছে। আবার কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো, কেউ আবার কার্তিকের বাহন ময়ূরের মতো এমন উড়ানযন্ত্র আবিষ্কার করছে, করে তাতে চড়ে বিষয়কর্মে যাতায়াত করছে। যে নানান জায়গায়, সেখান থেকে নানান জায়গায় তারা যাতায়াত করছে এরকম উড়ান যন্ত্রে করে। হুম। আকাশে তাই সবসময়ই নানান রকম জিনিস উড়তে দেখা যায়। যে যেহেতু আহ, যে সে নানান রকম উড়ান যন্ত্র আবিষ্কার করছে এবং যেখানে সেখানেই উড়ে যাচ্ছে, হ্যাঁ, যত দূর অব্দি ইচ্ছা, তো সেজন্যই আকাশে প্রায় সবসময় প্রায় নানান রকমের জিনিস উড়তে দেখা যায়। হুম। এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষকেও, যে আহ, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা কত দূর পৌঁছেছে, যে মানুষ যে সে এরকম উড়ান যন্ত্র আবিষ্কার করে ফেলছে, এমনকি পাখনাওয়ালা মানুষও হয়ে যাচ্ছে। হ্যাঁ, কৃত্রিম পাখনাওয়ালা মানুষ, অরিজিনাল পাখনা নয়, কৃত্রিম ভাবে পাখনা লাগিয়েও মানুষ উড়তে পারছে এরকম। সালটা ৩৫৮৯। তো কোন সালের কথা বলা হচ্ছে, ভবিষ্যতের কোন সালের গল্প লেখক এখানে উল্লেখ করছেন? না, ৩৫৮৯ সালের গল্পের কথা তিনি এখানে বলছেন। ইতিমধ্যে চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে। যে এর মধ্যেই চাঁদ, মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি কি, যে পরীক্ষাগার বা গবেষণাগার বলা যায়। তো সেগুলো সে চাঁদে, মঙ্গল গ্রহে, শুক্র গ্রহে, এগুলোতে মানুষ সেরকম ল্যাবরেটরি বা গবেষণাগার স্থাপন করেছে, অর্থাৎ তৈরি করেছে। হ্যাঁ, সূর্যের আরো দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে, যে আরো দুটো নতুন নতুন গ্রহ আবিষ্কৃত হয়েছে, এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই। যে এই শেষ দুটো গ্রহ আবিষ্কৃত হয়েছে, হওয়ার পরে এটা জানা যাচ্ছে যে আর কোনো গ্রহ নেই। যে সাধারণত যে একটা গ্রহ ধরা হয়, বর্তমানে আমরা জানি আটটা গ্রহ, যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, আর প্লুটোটাকে তো ধরাই হয় না। তো এই আটটা গ্রহ আমরা জানি, কিন্তু সেই ৩৫৮৯ সালে আরো দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে, এবং তারপরে জানা গেছে যে আর কোনো গ্রহ নেই। মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশযানে রওনা হয়ে গেছে ১-১৫০ বছর আগে থেকে, এবং এখনো অনেকে যাচ্ছে। তো দেখো, মানুষ সে কোথায় যাচ্ছে সেই উড়ান যন্ত্রে করে, মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে। নক্ষত্রপুঞ্জ কোথায়? মহাকাশের যে নক্ষত্রপুঞ্জ, সেই নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশযানে। যে গতিবেগ সব থেকে কার বেশি? আলোর যে গতিবেগ হয়, সেই গতিবেগের থেকেও আরো বেশি গতিবেগ সম্পন্ন মহাকাশযান, অর্থাৎ মহাকাশে যাতায়াত করার যে যন্ত্র, হ্যাঁ, বা যে যানবাহন হিসাবে ধরা হয়, সেই যানবাহন আবিষ্কার করে ফেলেছে। হ্যাঁ, এবং সেটা আলোর চেয়েও বেশি গতিবেগ সম্পন্ন মহাকাশযান। হ্যাঁ, তো সেই মহাকাশযানে করে তারা রওনা হয়ে গেছে ১-১৫০ বছর আগে। যে ওই ৩৫৮৯ সালে থেকেও ১-১৫০ বছর আগে তারা সেই নক্ষত্রপুঞ্জের দিকে রওনা হয়েছে। হাজার হাজার মানুষ রওনা হয়েছে।
এবং এখনো অনেকে যাচ্ছে, যে ১-১৫০ বছর আগে যে হাজার হাজার মানুষ গেছে নক্ষত্রপুঞ্জের দিকে, এখনো মানুষ সেরকম যাচ্ছে। হুম। তারপর কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে এলো। যে কাছে পিঠে যে কাছাকাছি যারা গেছে আর কি, তাদের ফেরার সময় হয়ে এসছে। তবে সেটা ১ মিনিট পর না, ১০০ বছর পর তা জানবার উপায় নেই। যে তারা যে ফিরবে, তাদের যে ফেরার সময় হয়ে এসছে, যেটা মানে গণেশ বলছেন, তো সেটা ১ মিনিট পর নাকি ১০০ বছর পর তা জানার উপায় নেই। যে সেই সময়ের কোনো যেন ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, যে ১ মিনিট পরও ফিরতে পারে, আবার সেটা ১০০ বছর পরও ফিরতে পারে। সেটা ১ মিনিট নাকি ১০০ বছর, তা জানার কোনো উপায় নেই। হ্যাঁ, তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি। যে সময়ের কোনো ধারণা নেই, সময় জ্ঞান থাকছে না, যে মিনিট, ঘন্টা, তারপরে যে দিন যাচ্ছে, ১ দিন ২ দিন ৩ দিন। হুম। তো সেরকম সময়ের জ্ঞান কোনো নেই, কোনো ঠিক ঠিকানা নেই সময়ের। সেটা ১ মিনিট পরও হতে পারে বা ১০০ বছর পরও হতে পারে, কোনো বোঝা যাবে না। তো সেই সময়ের ধারণা নেই, তখন সময়ের জ্ঞান থাকছে না, তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি। হ্যাঁ, পৃথিবীবাসী আছে যারা, পৃথিবীতে বসবাস করছে যারা সেই ৩৫৮৯ সালে, তারা তবুও হাল ছাড়েনি। কি করছে? সেই ১-১৫০ বছর আগে যারা জন্মেছিল, তারা সকলেই সশরীরে বর্তমান। যে সেই ৩৫৮৯ সাল থেকে ১০০-১৫০ বছর আগে যারা জন্মেছিল, তারা এখনো বেঁচে আছে, সশরীরে বর্তমান, অর্থাৎ তারা নিজেদের নিজের শরীরেই, হুম, যে তাদের শরীরও অক্ষত রয়েছে, নিজের শরীরেই তারা এখনো বেঁচে আছে। হ্যাঁ? আজকাল পৃথিবীতে মানুষ মরে না, অর্থাৎ সেই ৩৫৮৯ সালের কথাই বলা হচ্ছে। সেই সময় পৃথিবীতে মানুষ মরে না। যে এই যে দেখো, যেমন বলা হচ্ছে যে ১-১৫০ বছর আগে যারা জন্মেছিল, তারা এখনো অক্ষত অবস্থায় রয়েছে, সশরীরে রয়েছে, বেঁচে আছে। তো সেজন্যই বলা হচ্ছে যে আজকাল পৃথিবীতে মানুষ মরে না। হুম। যারা মহাকাশে গেছে, তারা ফিরে এসে সেই সেই আমলের লোকেদের দেখতে পাবে। যে যারা মহাকাশে গেছে, হ্যাঁ, তারা যখন ফিরে আসবে, যে ১০০-১৫০ পর, ২০০ বছর পর যখন তারা ফিরবে, এখন কি হয় সাধারণত, মানুষ জন্মাচ্ছে, তাদের রীতিমতো তাদের মৃত্যুও ঘটছে, তাই না? তো সেই সময় ৩৫৮৯ সালের কথা বলছেন লেখক এখানে, যে সেই সময় মানুষ মরে না, ১০০-১৫০ বছরও বেঁচে থাকছে, ২০০ বছরও বেঁচে থাকছে। হ্যাঁ, তো তাই বলছেন, সেজন্য যারা মহাকাশে গেছে, তারা ফিরে এসেও সেই আমলের লোকেদের দেখতে পাবে। যে তাদের সঙ্গে যারা জন্মেছিল, সেই মানুষগুলোই এখনো বেঁচে আছে, তাদেরকে দেখতে পাবে। যারা মহাকাশে গেছে তারাও বেঁচে আছে, এবং যারা পৃথিবীতে রয়েছে তারাও বেঁচে আছে। হুম। তারপর তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্মও আর হচ্ছে না। গত ১৫০ বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্নাও শোনেনি। হুম। যে এই যে সব মানুষরা যে বেঁচে আছে, তারা, তাদের মৃত্যু হচ্ছে না। হ্যাঁ, তো সেই সব মানুষগুলোই শুধু বেঁচে আছে বলে আর নতুন কোনো মানুষের জন্ম হচ্ছে না, নতুন কোনো আহ, বাচ্চার জন্ম হচ্ছে না। তো তাই বলছে এখানে পাগলা গণেশ, যে গণেশ তার মুখ দিয়েই আর কি কথাটা, গল্পটা বলানো হচ্ছে। তো গত ১৫০ বছরের মধ্যে, অর্থাৎ তিনি নিজেও ১৫০ বছর বেঁচে আছেন, সেই গণেশ। হুম। তো সেটা তোমরা পরে পরে আরো জানতে পারবে, যে আহ সে গত ১৫০ বছরের কথা বলছে, তার জন্ম অনুযায়ী। তারও জন্ম হয়েছে ১৫০ বছর আগে। তো তার জন্মের পর থেকে এই ১৫০ বছর হলো, তার মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি, অর্থাৎ নতুন কোনো মানুষের জন্ম হয়নি, কোনো বাচ্চা জন্মায়নি। হুম। তো যেহেতু বাচ্চা জন্মায়নি, তাই তাদের কান্না শোনা যাবে না, স্বাভাবিক। তারপর এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে আছে, যে
প্রতি ঘরের প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী। যে সে সময় বিজ্ঞান ও প্রযুক্তি এতটাই পরিমাণে গ্রাস করেছে পৃথিবীবাসীকে যে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে থাকছে, অর্থাৎ তখন শুধুমাত্র বিজ্ঞানকে নিয়ে চর্চা, শুধু কেবল বিজ্ঞান চর্চা, তাছাড়া আর অন্য কিছু নেই। বিজ্ঞান নিয়েই মানুষজন বুঁদ হয়ে থাকছে সারাক্ষণ সর্বক্ষণ। হ্যাঁ, তো মানুষ প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক বাড়িতে প্রত্যেকটা মানুষ তো এতটাই তারা বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে আছে যে প্রত্যেকটা ঘরের প্রত্যেকেই, যে যে কয়জন সদস্য প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী। হুম বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই। যে এখন বর্তমানে পৃথিবীতে যেমন সব রকম চর্চা রয়েছে, সাহিত্য চর্চা থাকছে, মানে বিজ্ঞান চর্চার পাশাপাশি এছাড়া কত কিছু সাংস্কৃতিক দিক থাকছে, গান, কবিতা, আঁকা, হুম, নাটক, সিনেমা, চলচ্চিত্র, এসব নানান রকমের অপশনস থাকছে, তাই না? যেগুলো নিয়ে মানুষ চর্চা করছে। তো সেই সময় বিজ্ঞান ছাড়া আর অন্য কোনো চর্চা নেই, শুধুমাত্র বিজ্ঞান চর্চা। দেখো, কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা, এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। এখন যেগুলো থাকছে সেই সময় এগুলো নেই। কেউ ওই কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা এসব নিয়ে আর কেউ মাথা ঘামায় না। কেবলমাত্র বিজ্ঞান চর্চা, বিজ্ঞানকে নিয়েই তারা মুগ্ধ হয়ে থাকে সারাদিন। হুম, ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। অনাবশ্যক, যার দরকার নেই এরকম, যে আবশ্যকতা নেই সেরকম ভাবাবেগ, অর্থাৎ আবেগ, হ্যাঁ, বা বিহ্বলতা। হুম, তো ওই ওইসব অনাবশ্যক ভাবাবেগ, তো কাকে বা কোন জিনিসগুলোকে অনাবশ্যক ভাবাবেগ বলা হচ্ছে না? বর্তমান পৃথিবীতে যেমন মানুষ কবিতা, গান, ছবি আঁকা, সাহিত্য চর্চা, নাটক, সিনেমা এগুলো করে থাকে, হুম, সেগুলো তখন নেই। এবং সেই কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা, এই সমস্ত চর্চাগুলোকে, এরকম সাংস্কৃতিক চর্চাগুলোকে তখন অনাবশ্যক ভাবাবেগ বলা হচ্ছে। যে ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। হুম, যে এই যে ছবি আঁকার প্রতি একটা আবেগ, একটা টান, যে এই মানে সাংস্কৃতিক যে কোনো চর্চার বা সাংস্কৃতিক যে অ্যাক্টিভিটি গুলো থাকছে, যে কবিতা, গান, ছবি আঁকা, নাটক, সিনেমা, এগুলোর প্রতি যে মানুষের একটা আবেগ কাজ করে, এখন একটা টান কাজ করে। তো তখন এটা আর তখন এসব ভাবাবেগ আর কাজে লাগে না, এগুলো দরকারই লাগে না, এরকম যে সবের দরকার নেই এখন পৃথিবীতে, কেবলমাত্র বিজ্ঞান চর্চা, বিজ্ঞানটাই কাজে লাগে, তাই বিজ্ঞানকে নিয়েই মানুষ চর্চা করছে। ওসব সাংস্কৃতিক চর্চা মানুষ ভুলে গেছে, ওসবকে অপ্রয়োজনীয় বলে মনে করছে। হ্যাঁ, তারপর দেখো, খামোখা সময় নষ্ট, খামোখা মানে অকারণে, যে ওই সমস্ত ভেবে বা ওই সমস্ত চর্চা করলে শুধু শুধু সময় নষ্ট হবে। হুম খেলাধুলার পাটও চুকে গেছে। এখন যেমন ক্রিকেট, ফুটবল, কাবাডি, কত কিছু খেলা হয়, তাই না? তো তখন সেই খেলাধুলার পাটও চুকে গেছে। কোনো খেলাধুলা নিয়েও কেউ আর পড়ে থাকে না, কেউ খেলাধুলো করে না। অলিম্পিক উঠে গেছে, যেমন অলিম্পিক থাকছে সেই অলিম্পিকও উঠে গেছে। হ্যাঁ, অলিম্পিকও হয় না। বিশ্বকাপ বিলুপ্ত, যে এখন যেমন বিশ্বকাপ হয় যেটাকে ওয়ার্ল্ড কাপ বলা হয়, তো সেই রকম ধরনের টুর্নামেন্ট আর হয় না, খেলা হয় না, সেগুলো বিলুপ্ত, অর্থাৎ একেবারে লুপ্ত হয়ে গেছে। হুম, আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান, কেবলমাত্র সকলে বিজ্ঞান নিয়েই চর্চা করে থাকে, বিজ্ঞান নিয়েই পড়ে থাকে। হুম আর অন্য কোনো চর্চা নয়, অন্য কিছু মানুষের মাথায় আসে না, কেউ মাথা ঘামায় না, সেগুলোকে অনাবশ্যক বলে মনে করে, সেগুলোকে অপ্রয়োজনীয় বলে মনে করে, সেগুলোকে খামোখা সময় নষ্ট বলে মনে করে। হুম শুধু বিজ্ঞানটাই তাদের কাছে সব থেকে প্রধান হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তারপর পূর্ণিমার চাঁদ দেখলে, কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে কেউ আর আহা উহু করে না।
বর্ষাকালের বৃষ্টি দেখলে কারো মন আর মেদুর হয় না, ওগুলোকে প্রাকৃতিক কার্যকারণ হিসাবেই দেখা হয়। যে এখন যে আহ আমরা কত গল্প, কবিতা, উপন্যাস পড়ি যেগুলো প্রকৃতিকে ঘিরে, তাই না? প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে, হ্যাঁ? এবং আমরাও সেটা অনুভব করি, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করে থাকি, তাই না? কিন্তু সেই সময় সেই প্রাকৃতিক যে সৌন্দর্য সেগুলোকে কেউ গায়ে মাখে না, কেউ অনুভব করে না, কেউ উপভোগ করে না। সেই মনটাই যেন তাদের আর নেই। হ্যাঁ? পূর্ণিমার চাঁদ দেখলে আমাদের যেমন ভালো লাগা কাজ করে একটা, আমরা যেমন মোহিত হয়ে সেই চাঁদের দিকে কেবল তাকিয়ে থাকি, সেটা আর হয় না। হুম? কোকিলের ডাক শুনলে, আহ তোমরা কোকিলের ডাক শুনে সাধারণত কি করো? যে আহ বসন্তকাল এসছে, কোকিল ডাকছে, এবং সেই কোকিল যখন কু কু করে ডাকে, তখন তোমরাও তাদের সাথে কেউ কেউ ঠ্যাঁটামো করে, কেউ কু কু করে থাকো, তাই না? এবং এটা এটা করে বাচ্চারা মজাও পেয়ে থাকে যে কোকিলও কু কু করছে, সেও কু কু করছে, এবং কোকিল তাতে রেগে গিয়ে আরো জোরে জোরে ঝগড়া করে কু কু করে ডাকে, তাই না? তো এর ফলে কি হয়, আজকাল বর্তমান পৃথিবীতে যে একটা মানব জগৎ, সেই মানুষের বাচ্চাগুলো, তারা এই কোকিলের ডাক শুনলে আপ্লুত হয়, এবং তাদের ডাকে ডাকে তারাও ডাকে, তাই না, শুনে, এবং খুশি হয়। এছাড়াও পলাশ ফুল ফুটলে, হ্যাঁ, একটা আহ যে বসন্তের একটা আবেগ পলাশ ফুল হিসেবে কাজ করে, তাই না? তো সেই যে পলাশ ফুল ফুটলে এখন মানুষ যেমন পলাশ ফুলকে ভ্যালু দেয়, হ্যাঁ, যে এটা খুব সুন্দর বলে সবাই বলে, এবং তার একটা গুরুত্ব রয়েছে, পুজো পার্বণে লাগে, এবং বসন্তকালে পলাশ ফুল দেখে সবাই সবাই খুশি হয়ে যায়, সবার ভালো লাগে। ফুল দেখে কার না ভালো লাগে, তাই না? তো সেই পলাশ ফুল ফুটলে বা কোকিলের ডাক শুনলে কিংবা পূর্ণিমার চাঁদ দেখলেও এখনকার মতো সেই আর আহা উহু করে না যে আহা কত চমৎকার, বা উফ, খুব সুন্দর, হ্যাঁ, এইরকম আর ভাব বা বেগ, অর্থাৎ তাদের আর আবেগ কাজ করে না। হুম? বর্ষাকালের বৃষ্টি দেখলে কারো মন আর মেদুর হয় না। বর্ষাকালে যখন বৃষ্টি হয়, এই বৃষ্টি নিয়েই, বর্ষাকাল নিয়েই কত অসংখ্য কবিতা আছে, গল্প আছে, যেগুলো আমরা পড়ে থাকি, এবং এগুলো সেই কবিদের, লেখকদের মনে জায়গা করেছে, মনে দাগ কেটেছে বলেই তবেই না তারা গল্প কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত করেছে, তাই না? তো এবং আমরা নিজেরাও, হুম, তোমরাও বর্ষাকাল এলে সেটাও একটা ভালো লাগা কাজ করে, তাই না? যে বর্ষাকালে যখন জল জমে যায়, ছোট ছোট বাচ্চারা কাগজের নৌকা করে জলে ভাসিয়ে দেয়, এবং মাঠে বর্ষাকালে ফুটবল খেলে ছেলেরা, ভিজে ভিজে কত ভালো লাগে। এবং এরকম বর্ষাকালে বৃষ্টি দিয়ে ভিজতে অনেকে ভালো লাগে, তাই না? তো এইরকম যে এরকম বর্ষাকালে বৃষ্টি দেখলেও কারো মন আর মেদুর হয় না। মেদুর মানে কি? স্নিগ্ধ ও কোমল, হ্যাঁ, যে স্নিগ্ধ মনে যে বৃষ্টিটাকে উপভোগ করে, অনুভব করে এখনকার মানুষ, সেই সময়, সেই ৩৫৮৯ সালের কথা বলা হচ্ছে, সেই সময় মানুষ বর্ষাকালে বৃষ্টি দেখলেও আর কারো মন এখনকার মতো মেদুর হয় না, অর্থাৎ স্নিগ্ধ হয় না, কোমলতা আসে না মনে, ভালো লাগা কাজ করে না, আসলে তাদের কোনো অনুভূতিই কাজ করছে না, কেবল ওগুলোকে প্রাকৃতিক কার্যকারণ হিসাবেই দেখা হয়, যে এটা প্রকৃতির নিয়ম, হুম, প্রকৃতির কার্যকারণ একটা ঘটনা, এগুলো ঘটতে থাকবে, এগুলো হতে থাকবে। এই যে পূর্ণিমার চাঁদ, এটা প্রাকৃতিক নিয়ম, হুম, প্রাকৃতিক কার্যকরণ, যে কার্যকারণ এগুলো হবে, হুম, এই যে কোকিলের ডাক, এটাও প্রাকৃতিক কার্যকারণ, হ্যাঁ। এছাড়াও বর্ষাকালের বৃষ্টি, হুম, এইগুলো আহ, শুধুমাত্র প্রাকৃতিক কার্যকারণ হিসাবে দেখা হয়, হ্যাঁ, মন থেকে তারা দেখে না, অনুভব করে না, উপভোগ করে না। হুম। তারপর গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার
অ্যানালাইসিসটাই বেশি জরুরি। এখন আমরা যেমন গোলাপ দেখলে যে সুন্দর বলে আমরা বর্ণনা করি, হুম? মুখ থেকে যখন একতরা গোলাপ দিলে আমরা কি করি? এই গোলাপের কি কি উপকারিতা আছে, বা এই গোলাপটার মধ্যে কি কি রয়েছে, এসব কি আগে আমরা অ্যানালাইসিস করি? একদমই নয়। আগে আমরা তার সৌন্দর্য দেখি, তাই না? যে ওয়াও, কত ফুল, গোলাপটা কি সুন্দর, কি সুন্দর তার রং, তাই না? আমরা এসব আগে দেখি, এসব আগে আমাদের মাথায় আসে। হ্যাঁ, ভালো লাগাটা আগে কাজ করে। কিন্তু তখন গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার অ্যানালাইসিসটাই বেশি জরুরি। অ্যানালাইসিস মানে যে বিশ্লেষণ করা। ওই যে যেমন বললাম যে এই গোলাপের কি কি উপকারিতা আছে, এই গোলাপ থেকে কি কি জিনিস তৈরি হতে পারে, হুম? এই সমস্ত বিষয়গুলোই তখন বেশি জরুরি হয়ে ওঠে, তার সৌন্দর্য নয়। অর্থাৎ তখন মানুষের আর মন বলে কিছু নেই, থাকছে না, তাদের কোনো আবেগ কাজ করছে না, কেবলমাত্র প্রয়োজন, প্রয়োজনে যেগুলো লাগছে সেগুলোই তারা ভাবছে। হ্যাঁ, কোন কাজে লাগবে তারা ভাবছে, বিজ্ঞানের কথা ভাবছে, প্রযুক্তিবিদ্যায় কোনটা আগে বাড়বে, কোনটা তাদেরকে সাহায্য করবে আহ বিজ্ঞানের এগোতে, সেটাই তারা দেখছে। হুম। তারপর দেখো, দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদিরও প্রয়োজন না থাকায় এবং চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। জি। মানুষের মনে যে সাধারণ যে আবেগগুলো কাজ করে, দয়া, মায়া, করুণা, ভালোবাসা, এগুলোরও আর প্রয়োজন নেই, থাকছে না। তো এরকম এ সমস্ত প্রয়োজন না থাকায়, যে এরকম আবেগ মানুষের কাজ না করায় এবং চর্চার অভাবে, যে সাংস্কৃতিক যে চর্চা থাকে, যে গান, কবিতা, ছবি আঁকা, হুম, এই সমস্ত চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। উদ্রেক অর্থাৎ সঞ্চার, যে সেটা নিয়ে যে মানুষ ভাববে, মাথায় আসবে, সেটা আর হয় না। কারণ সেগুলো চর্চাই নেই আর। আসলে তাদের মনের আবেগই কাজ করছে না, তাদের মনে দয়া, মায়া, ভালোবাসা, করুণা এ সমস্ত কিছুই কাজ করছে না। তো যার মধ্যে আবেগই না কাজ করবে, তো তারা যে চর্চার কথাও ভাববে কি, আর ওসব নিয়ে কিছু অনুভব করার মতো কিছু মাথায় আসবে, কিছু উদ্রেক হবে, কিছু সঞ্চার ঘটবে নতুন? নয়। তো সেই জন্য, যেহেতু তাদের মধ্যে দয়া, মায়া, করুণা, ভালোবাসা এই সমস্ত প্রয়োজন থাকছে না, নেই, এবং সে চর্চাও করে না, সাংস্কৃতিক যে চর্চাগুলো করা দরকার এখন মানুষরা যেগুলো করে সেগুলো না করায়, সেগুলোর অভাবে, তখন মানুষের মনে আর ওসবের নিয়ে কোনো আহ, কিছু সঞ্চার হয় না, কিছু তারা ভাবে না, আসে না তাদের ভাবনা। আচ্ছা, তারপর দেখো, ব্যতিক্রম অবশ্য একাধজন আছে। হ্যাঁ, যে সমস্ত মানুষ যে কেবল বিজ্ঞানে বুঁদ হয়ে আছে তা নয়, তার ব্যতিক্রমও একাধজন আছে। যেমন পাগলা গণেশ। লেখক পাগলা গণেশের নাম উল্লেখ করলেন, যে পাগলা গণেশ কিন্তু বাকি সমস্ত মানুষের মতো নয়। হুম, সে ব্যতিক্রম। পাগলা গণেশের বয়স 200 বছর, দেখো তো, পাগলা গণেশের বয়সও কিন্তু 200 বছর। হুম, কিন্তু সে কিন্তু আলাদা রকম, আর সমস্ত মানুষের মতো বিজ্ঞান নিয়ে পড়ে থাকে না। হ্যাঁ? তার 50 বছর বয়সে, অর্থাৎ আজ থেকে 150 বছর আগে, মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। যে পাগলা গণেশ যখন জন্মগ্রহণ করে, হুম, তারপরে তার যখন 50 বছর বয়স হয়, পাগলা গণেশের যখন 50 বছর বয়স হয়, সেই বয়সে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। মৃত্যুঞ্জয় মানে কি? যে মৃত্যুকে জয় করে, যে মৃত্যুকে আটকে রাখে, যে হ্যাঁ, অর্থাৎ অমর হয়ে যায়। তো সেই অমর হওয়ার টনিক আবিষ্কার হয়। টনিক মানে জানো যে সিরাপ জাতীয় কোনো ঔষধি, তাই তো? তো আজ থেকে 150 বছর আগে, যে গল্পটা যেদিনকার কথা বলছে, যে দিনের গল্পের কথা বলছে, সেই দিন থেকে 150 বছর আগে, অর্থাৎ পাগলা গণেশের যখন 50 বছর বয়স ছিল, সেই সময়
মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল, যে আর সবাই যেমন সেই মৃত্যুঞ্জয় টনিক খেয়ে এখনো বেঁচে আছে, 150-200 বছর হয়ে গিয়েও তারা বেঁচে আছে। তো গণেশও সেই সময় সকলের মতো সেই মৃত্যুঞ্জয় টনিক খেয়েছিল, ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল। যেহেতু মৃত্যুঞ্জয় টনিক খেয়েছিল, তাই তার মৃত্যু আটকে গেছে, সে অমর হয়ে গেছে, সে এখনো বেঁচে আছে, তার বয়স 200 বছর, সে এখনো বেঁচে আছে। আচ্ছা, 150 বছর আগে যখন সুকুমার শিল্প বিরোধী আন্দোলন শুরু হলো এবং শিল্প, সঙ্গীত, সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগলো, তখন গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি। এই যে বলা হলো যে ব্যতিক্রম আছে একাধজন, তার মধ্যে হলেন পাগলা গণেশ। তো পাগলা গণেশ সকলের থেকে আলাদা, তার চিন্তা ভাবনা আলাদা রকমের। তো সেজন্যই দেখো 150 বছর আগে, হ্যাঁ, যে 150 বছর আগে, অর্থাৎ তার যখন 50 বছর বয়স ছিল, সেই সময় যখন সুকুমার শিল্প বিরোধী আন্দোলন শুরু হয়, যে সুন্দর বা শিল্প কি, শিল্প একটা সত্তা, একটা সৃষ্টি, তাই না? যে এই যে ছবি আঁকা, হ্যাঁ, গান, আহ নাচ, এগুলো এক একটা সৃষ্টি, তো তাই না? শিল্পী তার শিল্পী সত্তা দিয়ে সেগুলোকে ফুটিয়ে তোলে, হুম? যে একটা নতুন নতুন সৃষ্টি আহ আহ আবিষ্কার করে, নতুন নতুন আহ সৃষ্টি হয়। অর্থাৎ একটা আঁকা, এটা শিল্পী তার শিল্পী সত্তা দিয়েই সেই আঁকাটা এঁকেছে, সেই গানের সুর এনেছে, সেই নাচের তাল এনেছে, তাই না? তো এগুলো কি, এই শিল্প একটা সত্তা, হ্যাঁ। তো সেই শিল্প বিরোধী আন্দোলন শুরু হয়েছিল 50 বছর বয়স যখন গণেশের। হুম। তো সেই এবং শিল্পটা কি সব থেকে সুন্দর একটা আহ, 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 কার্য হিসেবে ধরা হয়, তাই না? সাংস্কৃতিক চর্চা, যেটার আহ জন্য লক্ষ লক্ষ মানুষও বেঁচে আছে। অনেকের আহ অনেকে আছে যে সে আঁকা ছাড়া বাঁচতে পারে না, সে তার গান ছাড়া সে বাঁচতে পারবে না, সে তার নাচ ছাড়া বাঁচতে পারবে না। তো সেগুলোকে তার পেশা বানিয়ে ফেলেছে এখন বর্তমান যুগে। পৃথিবীবাসীরা, তার মধ্যে 80%, 70% মানুষও সেটাকে তার পেশা বানিয়ে ফেলেছে, হ্যাঁ। সেই অনুযায়ী তারা সেভাবে জীবন অতিবাহিত করছে, তাই না? সেটাকে কেন্দ্র করেই তারা জীবনটাকে এগিয়ে চলছে, তাই না? তো কি দেখছি আমরা, তো সেই সমস্ত আহ, শিল্পকে একেবারে তার বিলুপ্ত করে দেওয়ার জন্য সেই শিল্প বিরোধী আন্দোলন শুরু হলো, হ্যাঁ। এবং শিল্প, সঙ্গীত, সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগলো, যে ধীরে ধীরে যে পৃথিবীতে যে কয়জন ছিল, যে সেই শিল্পগুলোকে এগিয়ে নিয়ে যেতে, যে সেই ছবি আঁকা, নাচ, গান, এগুলোকে কেন্দ্র করে জীবন কাটাতে, বা এগুলো ভালোবেসে সেই সাংস্কৃতিক চর্চাগুলো করতো, তারাও ধীরে ধীরে আর করছে না। অর্থাৎ ধীরে ধীরে সেই শিল্প, সঙ্গীত, সাহিত্য এগুলোর পাঠ উঠে যেতে লাগলো। হুম। তখন গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি, এই যে শিল্প বিরোধী আন্দোলন হলো এবং সেই শিল্প উঠে গেল, সেগুলোর পাঠ উঠে গেল, কেউ ছবি আঁকে না, কেউ কবিতা লেখে না, কেউ কবিতা আবৃত্তি করে না, কেউ আহ আহ, গান করে না, নাচ করে না, হ্যাঁ। তো এই বিষয়টা গণেশের ভালো লাগলো না, তার পছন্দ হয়নি। তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়িও একটা সীমা থাকে, বা সীমা থাকা দরকার বলে তার মনে হলো। পাগলা গণেশের আহ মনে হলো যে এই যে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা যে এতটাই বৃদ্ধি করেছে এখন, এই যে যেমন শুরুতেই আমরা দেখলাম যে যে যেমনটা পাচ্ছে আহ নানান রকম উড়ানযন্ত্র আবিষ্কার করছে, হুম, এবং প্রত্যেক বাড়িতে প্রত্যেকেই, মানে যে কয়জন করে সদস্য থাকছে সে কয়জন সদস্যদের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী, হ্যাঁ। তো মানে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এখানে বিজ্ঞান ছাড়া আর কিছুই নেই। মানুষ ভুলতে বসেছে তাদের আবেগকে, ভুলে গেছে
হ্যাঁ, বিলুপ্ত হয়ে গেছে, তাদের আবেগ, তাদের মন, মানবিকতা সমস্ত ভুলে গেছে। তো সেই জন্য পাগলা গণেশের বিজ্ঞানের এই বাড়াবাড়িকেও পছন্দ নয়। তার মনে হয় যে বিজ্ঞানের বাড়াবাড়িরও একটা সীমা থাকে। হুম, যে বিজ্ঞানের বাড়াবাড়িরও একটা সীমা থাকা দরকার বলে পাগলা গণেশের মনে হয়। হুম, তো আজকে এই পর্যন্ত থাকুক। তো আজকে ক্লাসে আমরা লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গল্পটি নিয়ে আলোচনা করছিলাম, এবং লেখক সম্পর্কেও আমরা অবগত হয়েছি, এবং গল্পটিও এক পৃষ্ঠা আমরা পড়েছি, তাই তো? তো আশা করছি যতটা পড়ানো হয়েছে তোমরা সকলে বুঝতে পেরেছো, এবং যদিও বা বুঝতে অসুবিধে হয় তোমাকে পরে অবশ্যই জানিও, আমি আবার বলে দেওয়ার চেষ্টা করব। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে এই গল্পের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে। কেমন? ধন্যবাদ।